আমাদের এই পৃথিবী রহস্যে ঘেরা, তাই প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যায় নানা ধরনের রহস্যময় ঘটনা, যেগুলোর মধ্যে কিছু কিছু ঘটনার সমাধান পাওয়া যায় নানা রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আবার কিছু কিছু ঘটনা এমন হয়ে থাকে যেগুলোর পেছনে কোনো কারণ অথবা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সেই সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে অমীমাংসিতই থেকে যায়। এমনই এক রহস্যময় ঘটনা ঘটেছিল রনাক নামক একটি দ্বীপে, যেখানে হঠাৎ করে একদিন সেই দ্বীপে সমস্ত মানুষ গায়েব হয়ে যায়। সেদিনের পর থেকে পৃথিবীর কোনো প্রান্তে সেই সকল মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে দ্বীপটির এতগুলো মানুষ কোথায় গেল, এই প্রশ্নটি আজও মানুষের কাছে অজানাই রয়ে গেছে। 1590 সালে ঘটে যাওয়া এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের আজকের মুভি, যার নাম হল ভ্যানিশিং অন 7th স্ট্রিট। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি থিয়েটারে, যেখানে অনেকগুলো দর্শক একসঙ্গে বসে মুভি দেখছিল। অন্যদিকে থিয়েটারের পাশের একটি রুমে পল নামক একটি ছেলে আসে। পল আসলে এই থিয়েটারেই কাজ করে, সেই থিয়েটারের প্রজেক্টর ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে। তবে পল বই পড়তে এতটাই পছন্দ করত যে সে তার কাজের ফাঁকে একটু সময় পেলেই বই পড়ত। তো এখানে সে থিয়েটারে মুভি চালু করে দিয়ে সোজা বই পড়তে চলে আসে। আর আজকে পল এমন একটি বই পড়ছিল যেটা রহস্যময় একটি সত্য ঘটনার উপর নির্ভরশীল। বইটির নাম হল দ্য লস্ট কলোনি অফ রোনাক। আসলে আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে হঠাৎ করে একদিন রোনাক নামক একটি দ্বীপ থেকে সমস্ত মানুষ গায়েব হয়ে যায়, যেই রহস্যের সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আর এই ঘটনাটি ঘটেছিল 1590 সালে। তো এই বইটি পড়ার পর মুভিতে বিরতি আসে, তাই পল সেই সময় তার একজন বান্ধবীর সঙ্গে কথা বলতে যায়। আর কিছুক্ষণ পর আবারও মুভি স্টার্ট করে যখন পল সেখানে বসেছিল, ঠিক তখনই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়, চারিদিকে একদম অন্ধকার হয়ে পড়ে। তো পল যখন থিয়েটার থেকে বাহিরে আসে তখন সে দেখতে পায় যে সেখানকার ফ্লোরে মানুষের কাপড় পরে আছে, কিন্তু সেখানে একটি মানুষও নেই। তবে কিছুক্ষণ আগে এই জায়গাতে অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু এখানে চারিপাশে অন্ধকার হলেও সেখানে থিয়েটারের ইমার্জেন্সি লাইট অন ছিল। পল এবার সেখান থেকে আরও একটু সামনের দিকে যায়। সে দেখতে পায় চারিদিকে শুধু মানুষের কাপড় পরে আছে। হঠাৎ করেই এক মুহূর্তেই এতগুলো মানুষ কোথায় গেল, পল তো একথাই ভাবছিল। পলেতে কিছুটা ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে থিয়েটারের ভেতরে চেক করতে আসে। থিয়েটারের ভেতরেও কোনো মানুষ ছিল না। তবে থিয়েটারের মাঝখানে পল সেখানকার সিকিউরিটি গার্ডকে দেখতে পায়। পলের মতো সিকিউরিটি গার্ডও কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন তারা দুজন মিলেই পুরো থিয়েটার চেক করতে যায়। তারা দেখতে পায় সম্পূর্ণ থিয়েটারে তারা ছাড়া আর কেউ নেই। কিন্তু ঠিক তখনই সিকিউরিটি গার্ড দূর থেকে কাউকে দেখতে পেয়েছিল, তাই সে সেদিকে চেক করতে যায়। এদিকে পল যখন এখানে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পলের হেডলাইটটি বন্ধ হয়ে যাচ্ছিল। তবে সেই সময় পল আবার সামনে তাকিয়ে দেখতে পায় যে সকলের মতো সিকিউরিটি গার্ডও গায়েব হয়ে গিয়েছে। পল এতে আরও বেশি ভয় পেয়ে যায়। আর এমন সময় পলের সামনে একটি কালো ছায়া আসে, যেটা সোজা পলের উপর হামলা করে। অন্যদিকে আমরা রোজম্যারি নামক একজন মহিলাকে দেখতে পাই। রোজম্যারি একটি হসপিটালে তার 9 মাস বয়সী ছোট্ট বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। এক পর্যায়ে সে তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে হসপিটালের একটি অপারেশন থিয়েটারে প্রবেশ করে। ম্যারি দেখতে পায় অপারেশন থিয়েটারে একজন পেশেন্ট কাটাছেঁড়া অবস্থায় পড়ে আছে। সবকিছু দেখে এমন মনে হচ্ছিল যে অপারেশন চলাকালীন সময়ে ডক্টররা হয়তো হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানকার লাইট বন্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই সেখানকার বেডে থাকা পেশেন্টও গায়েব হয়ে যায়। রোজম্যারি এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা লিউক নামক একজন ছেলেকে দেখতে পাই, যার বিছানার পাশে কয়েকটি মোমবাতি জ্বলছিল। লিউক ছিল একজন রিপোর্টার। তো সকালবেলা লিউক ঘুম থেকে উঠে সে তার ওয়াইফ ম্যান্ডেলাকে খুঁজতে যায়, কিন্তু আজকে সে ম্যান্ডেলাকে কোথাও দেখতে পাচ্ছিল না। তাই পুরো বাড়িতে খোঁজাখুঁজি করে লিউক তার ওয়াইফকে ফোন করতেই যাচ্ছিল, কিন্তু তার ফোনটি অন হচ্ছিল না, কারণ তার ফোনে হয়তো চার্জ নেই। এদিকে লিউক অফিসের জন্য লেট হয়ে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আর তার হাতে ছিল একটি নিউজ পেপার, যেটা প্রতিদিন তার বাড়ির সামনে দেয়া হতো। কিন্তু লিউক এখানে লক্ষ্য করে দেখতে পায় যে এই নিউজ পেপারটি আজকের নয়, বরং এটা গতকালকের। এবার লিউকের চোখ পড়ে রাস্তার দিকে, যে রাস্তাতে প্রতিদিন শত শত মানুষের চলাচল ছিল। আজকে সেই রাস্তায় একটাও মানুষ নেই, বরং সম্পূর্ণ রাস্তায় মানুষের জামা কাপড় পড়েছিল। এমনকি মানুষের ব্যবহৃত জিনিসপত্র এবং গাড়িও রাস্তায় পড়ে আছে। এর কিছুক্ষণ পর লিউকের পেছনে একটি প্লেন ক্র্যাশ হয়। হয়তো হঠাৎ করে সেই প্লেনের সবাইও গায়েব হয়ে গিয়েছিল। লিউকের কাছে সমস্ত কিছুই অদ্ভুত মনে হচ্ছে।
এরপর লিউক তাড়াতাড়ি করে তার অফিসে চলে যায়, কিন্তু অফিসে এসেও সে দেখতে পায় যে তার অফিসেও একজন মানুষও নেই। কিছুক্ষণ পর লিউক সেখানে থাকা টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে শিকাগো শহরের একজন ব্যক্তি বলছিল যে গতকাল রাতে পুরো শহরে ভয়ানক একটি কালো ছায়া ছড়িয়ে পড়েছে, যার ফলে রাতের বেলা যেই সকল মানুষ অন্ধকারে থাকছে তাদেরকেই সেই কালো ছায়া গায়েব করে দিচ্ছে। কিন্তু হঠাৎ করে এমনটা কেন হচ্ছে সেটার রহস্য কেউ জানে না। তাই এখনও যেই সকল মানুষেরা জীবিত রয়েছে তাদের প্রত্যেকের কাছেই আলো জ্বালানোর মতো জিনিস রাখতে বলা হচ্ছে, যাতে করে তারা কোনোভাবেই অন্ধকারে না থাকে। লিউক এই নিউজটিতে এই সমস্ত বিষয়ে জানতে পারে, কিন্তু ঠিক তখনই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। তাই লিউক তাড়াতাড়ি করে সেখানকার জানালার পর্দা সরিয়ে দেয়, আর সেখানে আলো আসার কারণে লিউক বেঁচে যায়। এই ঘটনার পর প্রায় 3 দিন কেটে যায়। একদিন রাতের বেলা আমরা রাস্তাতে লিউককে দেখতে পাই। লিউক তার হাতে একটি টর্চলাইট নিয়ে রাস্তাতে এমন একটি গাড়ি খুঁজছিল যেটাতে পাওয়ার রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সে এমন একটি গাড়ি পেয়েও যায়। আর যখনই সে গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার কাছে দৌড়ে একজন লোক আসে। এই লোকটি অনেক বেশি আতঙ্কিত অবস্থায় ছিল। লোকটি এখানে বারবার লিউকের কাছে একটি ফ্ল্যাশলাইট চাচ্ছিল, কিন্তু লিউক তার কোনো কথাই শোনে না। তাই সেই লোকটি তাড়াতাড়ি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই কালো ছায়া এসে বাকিদের মতো লোকটিকেও গায়েব করে দেয়। আর লিউক এটা দেখতে পেয়ে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে সেই গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালায়। এদিকে আবার সেই রাস্তাতেই ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়েছিল, যে কিনা দূর থেকে লিউককে দেখতে পায়। অন্যদিকে লিউক সেখান থেকে কিছুটা দূরে গিয়ে রাস্তার মাঝখানে একটি ট্রাক দেখতে পায়, যেটার সামনের দুটো লাইট অন ছিল, অর্থাৎ এই ট্রাকটির মধ্যে এখনও পাওয়ার রয়েছে। তো লিউক যখন সেই ট্রাকটির ভেতরে প্রবেশ করে তখন সে সেখানে একটি বন্দুক এবং কয়েকটি আতশবাজি খুঁজে পায়। লিউক তখন এগুলোকে তার কাছে রাখে। এবার লিউক সেখানকার রাস্তার অপর প্রান্তে একটি বার দেখতে পায়। লিউক তখন ট্রাকটির চাবি তার সাথে নিয়ে সোজা সেই বারের ভেতরে চলে যায়, কারণ বারটির মধ্যে লাইট জ্বলছিল। তাছাড়া সেখানে যদি কোনো মানুষ থাকে লিউক সেটাই চেক করতে যায়, কিন্তু প্রত্যেকটি জায়গার মতো বারটির ভেতরেও কেউ ছিল না। লিউক তখন সেখানে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে, কিন্তু ঠিক তখনই সেখানকার সমস্ত লাইটগুলো অন অফ হতে শুরু করে। এটা দেখে লিউক কিছুটা ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে বাড়ির বেসমেন্টে চলে আসে, কারণ বেসমেন্টের লাইট এখনো ঠিকঠাক ছিল। তো লিউক আবার এই বেসমেন্টের ভেতরে একটি জেনারেটর দেখতে পায়। তাই সে তখন সঙ্গে সঙ্গে জেনারেটরটির পাওয়ার বাড়িয়ে দেয়, যাতে করে বাড়ির সমস্ত লাইটগুলো জ্বলতে থাকে। এতে করে সবগুলো লাইট ঠিকও হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে বন্দুক হাতে নিয়ে একটি ছেলে আসে, আর সে সোজা লিউকের দিকে বন্দুক তাক করে। সে লিউককে গুলি করে দেওয়ার ভয় দেখিয়ে বেসমেন্ট থেকে বাহিরে নিয়ে আসে। এই ছেলেটি আসলে লিউককে ভয় পাচ্ছিল যে যদি লিউক তার কোনো ক্ষতি করে, কিন্তু লিউক এখানে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি, তুমি কেন আমাকে মারতে চাইছো? আর যদি তুমি আমাকে মেরেই ফেলো এতে তোমারই ক্ষতি, কারণ আমি ছাড়া এখানে তোমার সাথে কেউ নেই। লিউকের কথা শুনে ছেলেটি কিছুটা ভরসা পায়। এবার ছেলেটি লিউককে জানায় যে তার নাম হলো জেমস, আর সে হলো এই বারের মালিকের ছেলে। আর তার মা তাকে এখানে অপেক্ষা করতে বলে সে শহরের গির্জাতে কারো কাছে সাহায্য চাইতে গিয়েছে, তাই সে এখানে তার মায়ের জন্যই অপেক্ষা করছে। লিউক তখন জেমসকে বলে, কিন্তু তোমার তো এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ এখানকার লাইট তো এখন ব্যাকআপ জেনারেটরের সাহায্যে চলছে। যে কোনো সময় সম্পূর্ণবার অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। এই বলে লিউক জেমসকে একটি লাইট দেয়, আর সে জেমসকে তার সাথে আসতে বলে। কিন্তু জেমস লিউকের সাথে কোথাও যেতে চাইছিল না। জেমস এখানে লিউককে জানায় যে তার মা তাকে এখানে তার জন্য অপেক্ষা করতে বলেছে, তাই সে তার মাকে ছাড়া কোথাও যাবে না। লিউক এতে জেমসের উপর কিছুটা রেগে যায়। প্রথমে তো সে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এখানে থাকলে সেও গায়েব হয়ে যাবে, কিন্তু জেমস যখন তার কোনো কথাই শুনছিল না, তখন লিউক বিরক্ত হয়ে একাই সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে দৌড়ে রোজম্যারি চলে আসে, আর রোজম্যারি পাগলের মতো চারিদিকে তার বাচ্চাকে খুঁজতে থাকে। কিন্তু লিউক এখানে বারবার রোজম্যারিকে বলে, আপনি কাকে খুঁজছেন? এখানে কোনো মানুষ নেই। কিন্তু রোজম্যারি এখানে তার কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। সে এখানে অদ্ভুত আচরণ করছিল। তাই লিউক যখন তার উপর রেগে যায়, তখন রোজম্যারিও প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে গুলি করে দিয়ে বলে, তুমি তাহলে আমার বাচ্চাকে চুরি করেছ। এই বলেই সে সেখানে কাঁদতে শুরু করে। লিউক তখন বুঝতে পারে যে রোজম্যারি তার বাচ্চাকে হারিয়ে এমন আচরণ করছে। তাই সে এবং জেমস রোজম্যারিকে শান্ত করে। এর কিছুক্ষণ পর রোজম্যারি তাদের দুজনকে জানায় যে যেদিন রাতে এই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল, সেদিন সে হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছিল। কিন্তু স্মোক শেষ করে যখনই সে হসপিটালের ভেতরে আসে,
তখন সে হসপিটালের ভেতরে কাউকেই দেখতে পায় না। রোজমেরি আসলে সেই হসপিটালেই চাকরি করত। এরপর রোজমেরি তাড়াহুড়ো করে যখন তার বাড়িতে আসে তখন সে তার বাড়িতে তার 9 মাসের বাচ্চাকেও দেখতে পায় না। রোজমেরি বুঝতে পারে যে তার বাচ্চার সঙ্গেও কিছু একটা ঘটেছে, তাই সেদিনের পর থেকেই সে পাগলের মতো সমস্ত জায়গাতে তার বাচ্চাকেই খুঁজে বেড়াচ্ছে। রোজমেরির হাজবেন্ড আবার প্রায় প্রতিদিন জেমসদের বারে ড্রিঙ্ক করতে আসত, তাই রোজমেরি ভেবেছিল যে তার হাজবেন্ড হয়তো তার বাচ্চাকে নিয়ে এখানে এসেছে, তাই রোজমেরি তাদেরকে এখানে খুঁজতে চলে আসে। এদিকে জেমস লক্ষ্য করে দেখে যে রোজমেরির কাছে কোনো টর্চ নেই, তাই সে তাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে তো কোনো টর্চ দেখতে পাচ্ছি না, তাহলে আপনি কিভাবে এখনো সার্ভাইভ করছেন? রোজমেরি তখন তাকে জানায় যে সে লাইট অথবা টর্চের জায়গায় গ্লোস্টিক ব্যবহার করছে। গ্লোস্টিক হলো এমন এক ধরনের লাইট যেটা প্রায় অনেক সময় ধরে ব্যবহার করা যায়, আর লাইট অথবা টর্চ ব্যবহার করলে সেগুলোর ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রোজমেরি তখন জেমসের গলায় একটি গ্লোস্টিক পরিয়ে দেয়। এবার তারা তিনজন এখানে এই সমস্ত ব্যাপার নিয়েই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই তারা বাহির থেকে একজন লোকের আওয়াজ শুনতে পায় যে কিনা চিৎকার করে সাহায্য চাইছিল। রোজমেরি তখন সেই লোকটিকে সাহায্য করতে যেতে চায়, কিন্তু লিউক তখন তাকে বলে যে সে এবং জেমস যেন বাড়ির ভেতরেই থাকে, সে নিজে বাহিরে গিয়ে লোকটিকে সাহায্য করবে, কারণ বিপদে পড়লে সে একাই পড়ুক, তিনজন মানুষের একসঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। লিউক তখন রোজমেরিকে বলে, যতক্ষণ পর্যন্ত দরজার সামনে এসে আমি কথা না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা দরজা খুলবে না। এই বলে লিউক বাহিরে চলে যায়, আর বাহিরে আসার পর লিউক সেখানে দুটো কালো ছায়া দেখতে পায়। তাই লিউক অনেক সাবধানে তার লাইট নিয়ে কোনো মতে সেই ব্যক্তির কাছে চলে যায় যে কিনা এতক্ষণ সাহায্যের জন্য চিৎকার করছিল। লিউক তখন তাড়াতাড়ি করে সেই ব্যক্তির কাছে যায়, আর এখানে আমরা দেখতে পাই যে এই ব্যক্তিটি আর কেউ নয়, বরং এটা হলো পল, যে কিনা থিয়েটারে কাজ করত। পলের একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই পল কোনো মতে এখানকার লাইটের আলোতে শুয়ে সাহায্য চাইছিল। এবার লিউক এখানে পলকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে তার সঙ্গে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পলের টর্চ লাইট কাজ করা বন্ধ করে দেয়। আর যেহেতু তারা এখন অনেকটাই অন্ধকারে চলে এসেছে, তাই সেই কালো ছায়া তাদের দিকে যেতে শুরু করে। লিউক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে তার প্যান্টের পকেটে সেই আতশবাজিগুলো ছিল যেগুলো সে একটি ট্রাকের মধ্য থেকে পেয়েছে, তাই লিউক কোনো মতে সেখানে আতশবাজিগুলোকে জ্বালিয়ে ফেলে, আর সে পলকে নিয়ে কোনো মতে বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে জেমস হঠাৎ করেই দূর থেকে তার মায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে তখনই সেখান থেকে বাহিরেই যাচ্ছিল, কিন্তু রোজমেরি এখানে জেমসকে বাধা দেয়। সে এখানে জেমসকে বলে, তোমার মায়ের আওয়াজ অনেক দূর থেকে আসছে, তুমি সেদিকে যেও না, কারণ এতে করে তুমি তোমার মাকে তো বাঁচাতে পারবেই না, বরং তুমি নিজেও মারা যাবে। এদিকে লিউক কোনো মতে পলকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। পল এখানে একদম অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন লিউক তার কাছে জানতে চায় যে পল এই জায়গাতে কিভাবে পৌঁছেছে। পল তখন লিউককে বলে যে সে একটি থিয়েটারে কাজ করে, আর সেদিন রাতে যখন সমস্ত মানুষ গায়েব হয়ে গিয়েছিল সেদিন হঠাৎ করেই তার হেডলাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে থিয়েটারের মধ্যেই তার উপর একটি কালো ছায়া হামলা করে, আর সেই ছায়াটি তাকে তুলে বাহিরে নিয়ে আসে। ফলে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। তখন সে একটি লাইটের কাছে পড়েছিল, তাই সে নিজেও জানে না যে সে কিভাবে বেঁচে আছে। হয়তো লাইটের কারণে ছায়াগুলো তাকে ছেড়ে দিয়েছিল। এবার তারা সবাই মিলে এটা ডিসকাস করতে শুরু করে যে এমন ঘটনা কেন ঘটতে পারে, আর হঠাৎ করেই সমস্ত মানুষ কেনই বা গায়েব হয়ে যাচ্ছে। পল তখন কিছুক্ষণ চিন্তা করে বলে, আমার মনে হচ্ছে এগুলো কোনো এক্সপেরিমেন্টের কারণে হচ্ছে, কারণ সম্পূর্ণ পৃথিবীতে প্রতিনিয়ত নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে। হয়তো পৃথিবীর কোনো একটি ল্যাবের মধ্যে এমন কোনো উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট ঘটেছে যেটার জন্য পৃথিবীর সঙ্গে হয়তো অন্য কোনো গ্রহের কানেকশন তৈরি হয়েছে, আর এই ছায়াগুলো হয়তো কোনো ক্রিয়েচার অথবা কোনো এলিয়েনও হতে পারে। কিন্তু রোজমেরি এখানে পলকে বলে, না না, এরকম কিছু না, এত বড় ক্ষমতা বিজ্ঞানের নেই, নিশ্চয়ই সৃষ্টিকর্তা মানুষের পাপের সাজা দেওয়ার জন্য এমনটা ঘটিয়েছেন। রোজমেরি আসলে অনেক ধার্মিক ছিল, তাই সে সমস্ত কিছুতেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। রোজমেরি বারবার এখানে মানুষের পাপের কথাই বলছিল, কিন্তু লিউক এতে অনেক রেগে যায়, আর সে তাকে বলে, সেই পাপ কি তাহলে তুমি করেছ? আর তোমার জন্যই কি আমরা সবাই শাস্তি পাচ্ছি? আমি তো কোনো পাপ করিনি। এই সমস্ত কথা নিয়ে লিউক এবং রোজমেরির মধ্যে কিছুটা ঝামেলা হয়, কিন্তু ঠিক তখনই সেখানকার সমস্ত লাইটগুলো আবারও অন অফ হতে শুরু করে। তারা বুঝতে পারে যে জেনারেটরের পাওয়ার শেষ হয়ে আসছে, কিন্তু পল তখন সঙ্গে সঙ্গেই সেখানকার এক্সট্রা কিছু লাইট বন্ধ করে দেয়, যাতে করে পাওয়ার একটু কম খরচ হয়, আর তারা তাদের প্রয়োজন অনুযায়ী লাইট ব্যবহার করতে পারে। যেহেতু এখন পৃথিবীর প্রায় অনেক মানুষ গায়েব হয়ে গিয়েছিল,
তাই ইলেকট্রিসিটি সহ সমস্ত সুযোগ সুবিধাতে ব্যাঘাত ঘটেছিল। এদিকে পল যেহেতু থিয়েটারে প্রজেক্টর ম্যানেজমেন্টের কাজ করত, তাই তার ইলেকট্রনিক ডিভাইসের ব্যাপারে কিছুটা আইডিয়া ছিল, যার ফলে সে লিউকের সাথে সেখানকার জেনারেটরটিকে ঠিক করার চেষ্টা করছিল। তো কিছুক্ষণ পর পল আবার তাদের সবাইকে সেই ঘটনাটি শোনায়, যেটা সে থিয়েটারে বসে পড়েছিল, অর্থাৎ সেই রোনাক নামক দ্বীপের ঘটনা, যেখানে 1590 সালে সেই দ্বীপ থেকে হঠাৎ করেই সমস্ত মানুষ গায়েব হয়ে গিয়েছিল। আর সেটা ছিল সম্পূর্ণ সত্য ঘটনা। তবে পরবর্তীতে সেখানে একটি রিসার্চ টিম গিয়েছিল, আর তখন তারা সেখানকার একটি দেয়ালে ক্রুয়াটন নামক একটি শব্দ দেখতে পায়। এমনকি যখন তারা দ্বীপটির ভেতরে প্রবেশ করে তখন সেখানে একজনও মানুষ ছিল না। তবে আশ্চর্যের বিষয় হল, মানুষের জিনিসপত্র, পোশাক আশাক সবকিছু এখানে পড়েছিল। আর এটা হলো পৃথিবীর অমীমাংসিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম, যেটা সম্পর্কে ইন্টারনেটে সার্চ করলে নানা ধরনের তথ্য পাওয়া যায়। অন্যদিকে দেখা যায় রোজমেরি পলের কাছে ক্রুয়াটন শব্দের অর্থ জানতে চায়, কিন্তু পল তাকে জানায় যে এই ক্রুয়াটন শব্দের অর্থ এখন পর্যন্ত কারোই জানা নেই, কিন্তু হতে পারে সেটা মানুষের জন্য কোনো সতর্ক বার্তা, যেটা হয়তো সেই রহস্যজনক ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এই সমস্ত কথা বলতে বলতেই পল সেখানে অজ্ঞান হয়ে যায়। লিউক এবং রোজমেরি তখন তাড়াতাড়ি করে তাকে সেখানকার একটি টেবিলের কাছে নিয়ে যায়। এবার ঠিক তখনই লিউকের সেদিনের কথা মনে পড়ে, যেদিন সে টিভিতে একটি লাইভ নিউজ দেখছিল। তো লাইভে থাকা সেই ব্যক্তি এখানে একটি তথ্য জানায় যে গত রাতে কালো ছায়া ছড়িয়ে পড়ার পর হঠাৎ করেই আমি আমার ভাইয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই, যে কিনা চিৎকার করে আমার কাছে সাহায্য চাইছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার সেই ভাই 8 বছর আগেই মারা গিয়েছে। তাই এটা হয়তো সেই কালো ছায়ার ফাঁদ। আপনারা কেউ তাদের ফাঁদে পা দেবেন না। এবার সেই ব্যক্তি সবাইকে শিকাগো শহরের দিকে চলে আসতে বলে। এমনকি সে এখানে তার নাম্বারও দেয়, যাতে করে কারো সাহায্যের প্রয়োজন হলে তার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। কিন্তু লিউক যখন এই নাম্বারটিকে লিখতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সেই কালো ছায়া চলে এসেছিল। তবে লিউক সেদিন কোনো মতে জানালার পর্দা সরানোর কারণে বেঁচে যায়। এদিকে লিউক তাদের সবাইকে সেদিনের সেই লাইভ টেলিকাস্টের ব্যাপারে বলছিল, যে লাইভে থাকা সেই ব্যক্তি সেদিন কি কি তথ্য দিয়েছে। লিউক তাদের সবাইকে আরও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের শিকাগো শহরে যাওয়া উচিত, কারণ সেখানেই হয়তো বড় কোনো রেস্কিউ টিম রয়েছে, যাদের কাছে সার্ভাইভ করার মতো পর্যাপ্ত পরিমাণ জিনিস আছে। এবার লিউক তাদেরকে সেই ট্রাকটির কথা জানায়, যেটা সে বাড়ির কাছ থেকে কিছুটা দূরে দেখতে পেয়েছিল, আর সেই ট্রাকটির চাবি সে সাথে করেই নিয়ে এসেছিল। এবার লিউক তাদেরকে বলে, আমরা চাইলেই সেই ট্রাকের সাহায্যে শিকাগো শহরে যেতে পারবো, কিন্তু ট্রাকটির ব্যাটারি হয়তো ডাউন অবস্থায় আছে, তাই সেটাকে অ্যাক্টিভ করার জন্য পেছন থেকে ধাক্কা দিয়ে সেটাকে এখানে আনতে হবে। আর এটা ছিল অনেক রিস্কের কাজ। এদিকে জেমস যেহেতু অনেক ছোট ছিল আর পল ছিল অসুস্থ, তাই রোজমেরি এবং লিউকি তখন ট্রাকটিকে আনতে চলে যায়। এদিকে পল যখন তার জ্ঞান ফিরে পায়, তখন সে জেমসকে সেখানে একটি মিউজিক প্লে করতে বলে। জেমস তখন তার কথা মতো সেখানে একটি মিউজিক প্লে করে, যেটা তাদের বাড়ির অনেক ফেমাস মিউজিক ছিল। তাই জেমস যখন সেই মিউজিকটিকে শুনছিল, তখন সে তার পুরনো দিনে হারিয়ে যায়। জেমস এখানে দেখতে পায় যে তাদের সম্পূর্ণ বাড়িটি আবারও মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। চারিদিকে সবাই অনেক আনন্দ করছে, কিন্তু সে খুব ভালো করেই জানে যে এই সব কিছুই তার কল্পনা ছাড়া আর কিছুই নয়। আর ঠিক এমন সময় জেমস পলের আওয়াজ শুনতে পায়। সে তখন পলের কাছে গিয়ে দেখতে পায় যে তার শরীর এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। জেমস তখন দৌড়ে পলের জন্য পানি আনতে যায়, কিন্তু সে যেই রুমটিতে পানি নিতে এসেছে, হঠাৎ করেই সেই রুমটির সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা লিউক এবং রোজম্যারিকে দেখতে পাই, যারা কিনা কোনো মতে সেই ট্রাকটিতে ধাক্কা দিতে দিতে বাড়ির সামনে ট্রাকটিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে লিউকের পা মুচকে যায়, যার ফলে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। তাই রোজমেরি এবং সে কিছুক্ষণ সেখানে বসে থাকে। এরপর রোজমেরি তাদের ট্রাকের সামনে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায়, যাকে আমরা তখন লিউককে দেখতে দেখেছিলাম। তো রোজমেরি এবং লিউক যখন এই ছোট বাচ্চাকে একা একা দেখতে পায়, তখন তারা দুজনই বাচ্চাটিকে তাদের কাছে আসতে বলে। কিন্তু ঠিক এমন সময় সেই বাচ্চাটি তাদের দুজনের পেছনে সেই কালো ছায়াকে দেখতে পায়, যার ফলে সে সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু লিউক কোনো কিছু বুঝতে না পেরে বাচ্চাটিকে আনতে যায়। আর এদিকে রোজমেরি দেখতে পায় যে সেই ছায়াটি লিউকের পিছু করছে, তাই সে সঙ্গে সঙ্গেই ট্রাকের লাইট অন করে দেয়, যার ফলে এবারের মতো লিউক বেঁচে যায়। অন্যদিকে পল অনেক সময় ধরে জেমসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জেমস যখন তার কাছে ফিরে আসছিল না, তখন সে নিজেই জেমসকে খুঁজতে যায়। কিন্তু পল দেখতে পায় বাড়ির কোথাও জেমস নেই, শুধু সেখানকার ফ্লোরে জেমসের গ্লোস্টিক পড়ে আছে। এতে পল কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। তাই পল তখন জেমসকে খুঁজতে বাড়ির বেসমেন্টে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর পল দেখতে পায় যে সেখানে একটি সিক্রেট রাস্তা আছে,
তবে এটা ছিল একটি টানেল। পল তখন সেই টানেলের মধ্যেই জেমসকে খুঁজতে যায়, কিন্তু যখন সে টানেলটির একদম শেষ অংশে চলে আসে তখন সে সেখানে একটি দরজা দেখতে পায়। এবার সেই দরজাটি খোলার পর দেখা যায় যে দরজাটির অপর প্রান্তে একটি দেয়াল রয়েছে। এরপর পল যখন পেছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় তার দিকে সেই কালো ছায়া ছুটে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই কালো ছায়া তাকে গ্রাস করে ফেলে। অর্থাৎ পল এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু ঠিক তখনই পলের উপরে থাকা লাইটটি বন্ধ হয়ে যায়, যার ফলে সেই কালো ছায়া এবার সত্যি সত্যিই পলকে গায়েব করে দেয়। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা তার গলায় থাকা গ্লো স্টিকের কারণে কালো ছায়ার হাত থেকে বেঁচে গিয়েছে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানকার লাইটগুলো আবারও জ্বলে ওঠে। তাই জেমস তখন সঙ্গে সঙ্গেই পলকে দেখতে যায়, কিন্তু সেখানে পল ছিল না, বরং সেখানে পড়েছিল পলের জামা কাপড়। অন্যদিকে আমরা লিউক এবং রোজম্যারিকে দেখতে পাই। এখানে তাদের ট্রাকের লাইটটিও অন অফ হতে শুরু করেছে। তাই লিউক তখন কোনো মতে আরেকটি গাড়ি থেকে তাড়াতাড়ি করে একটি অ্যান্টেনা নিয়ে আসে। তারা আসলে এটার সাহায্যে একটি মশাল তৈরি করতে চাইছিল, কিন্তু তাদের কাছে মশাল জ্বালানোর মতো কোনো লাইটার ছিল না। এদিকে লিউক তার পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পাওয়ার কারণে সেখান থেকে পালাতেও পারছে না। এদিকে রোজম্যারির হাতে যেই লাইটটি ছিল সেটাও কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। তাই কোনো উপায় না পেয়ে রোজম্যারি তখন লিউককে নিয়ে সেখানকার একটি হসপিটালে যাচ্ছিল, যেখানে সে চাকরি করে। আর হসপিটালটিতে এসেই তারা সেখানে একটি লাইটার পেয়ে যায়, যেটার সাহায্যে তারা তাদের বানানো মশালটিকেও জ্বালিয়ে ফেলে। এরপর রোজম্যারি লিউককে জানায় যে এখানকার স্টোর রুমে রাবিং অ্যালকোহল রয়েছে, যেটা হয়তো তাদের কাজে লাগতে পারে। এবার রোজম্যারি লিউককে এখানে বিশ্রাম নিতে বলে সে একাই স্টোর রুমে চলে যায়, কিন্তু ঠিক তখনই সে বাহির থেকে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। রোজম্যারি তখন সেই কান্নার আওয়াজের পিছু করে, আর কিছুক্ষণ পর সে তার সামনে একটি দোলনা দেখতে পায়। কিন্তু যখন সে দোলনাটির কাছে যায় তখন সেখানে তার বাচ্চা ছিল না। এটা আসলে ছিল সেই কালো ছায়ার ফাঁদ। তাই সঙ্গে সঙ্গে সেই কালো ছায়া রোজম্যারিকেও গায়েব করে দেয়। এদিকে দূর থেকে লিউক এটা দেখতে পেয়েছিল, তাই সে তখন তাড়াতাড়ি করে সেই হসপিটাল থেকে বের হয়ে সোজা সেই ট্রাকের কাছে যায়, আর সে ট্রাকটিকে অ্যাক্টিভ করার চেষ্টা করে। অন্যদিকে জেমস এখন বারের মধ্যে একাই ছিল। সে এখানে লিউক এবং রোজম্যারির জন্য অপেক্ষা করছিল, কিন্তু এদিকে বারের জেনারেটরের পাওয়ারও শেষ হয়ে যাচ্ছে। তাই জেমস প্রচণ্ড রকমের আতঙ্কিত অবস্থায় সেখানে দাঁড়িয়েছিল। এরপর যখনই সেখানকার সমস্ত লাইটগুলো বন্ধ হতেই যাবে ঠিক তখনই সেখানে লিউক চলে আসে। জেমস তখন সঙ্গে সঙ্গে লিউককে জড়িয়ে ধরে। এবার তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে যে জেমস ট্রাকটিকে স্টার্ট করবে, আর এদিকে লিউক জেনারেটরের সাহায্যে ট্রাকটির ইঞ্জিনে পাওয়ার দেওয়ার চেষ্টা করবে। তো প্ল্যান মোতাবেক তারা সেটাই করে। জেমস ট্রাকে উঠে পড়ে, আর লিউক জেনারেটরের সাহায্যে ট্রাকের ইঞ্জিনে পাওয়ার দেওয়ার চেষ্টা করে। অনেক সময় যাবৎ চেষ্টা করার পর কোনো মতে তো তারা ট্রাকটিকে স্টার্ট করে ফেলে, কিন্তু এদিকে জেনারেটরের পাওয়ার খরচ হওয়ায় সম্পূর্ণ বারের ইলেকট্রিসিটি চলে যায়। কিন্তু সেই সময় লিউক বারের ভেতরে ছিল, তাই সেই কালো ছায়া তাকে গ্রাস করতেই যাচ্ছিল। কিন্তু লিউক কোনো মতে দৌড়ে ট্রাকের কাছে চলে আসে, আর তারা দুজন মিলে তখন তাড়াতাড়ি করে ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনও তাদের ট্রাকের ইঞ্জিনের দরজা খোলা ছিল, তাই লিউক সেই দরজাটিকে বন্ধ করতে যায়। আর এমন সময় লিউক দেখতে পায় যে সেখানে অনেক বড় একটি গির্জা রয়েছে। এদিকে ঠিক তখনই সেই গির্জার মধ্য থেকে জেমস তার মায়ের আওয়াজ শুনতে পায়। তাই সে দেরি না করে দৌড়ে সেই গির্জার ভেতরে চলে যায়। কিন্তু লিউক তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ লিউক জানত যে এটা হয়তো সেই কালো ছায়ার ফাঁদ। কিন্তু জেমস তার কোনো কথাই শোনে না। তাই এবার লিউক একাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই সে গাড়ি স্টার্ট করতে যাবে ঠিক তখনই সে রাস্তাতে সেই লেখাটি দেখতে পায়, যেটা সম্পর্কে পল তাদেরকে বলেছিল, অর্থাৎ ক্রোয়াটন। অন্যদিকে জেমস ধীরে ধীরে গির্জাটির ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তার পেছন থেকে সেই কালো ছায়াটাকে গ্রাস করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় লিউক তার ট্রাক নিয়ে সোজা সেই গির্জার মধ্যেই ট্রাকটিকে ঢুকিয়ে দেয়, যাতে করে সে জেমসকে বাঁচাতে পারে। এবার লিউক বারবার জেমসকে বলে যে সে যেন এখন তার সাথে আসে, কিন্তু জেমস তার কোনো কথাই শোনে না। সে সেখান থেকে দৌড়ে আবারও তার মাকে খুঁজতে চলে যায়। তাই লিউকও তখন আবারও জেমসের পিছু পিছু চলে আসে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই তাদের ট্রাকের লাইট বন্ধ হয়ে যায়, যার কারণে সেই কালো ছায়া লিউককেও গ্রাস করে ফেলে। জেমস এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে গির্জাতে থাকা মোমবাতির সামনে বসে পড়ে, যার ফলে সেই মোমবাতির আলোর কারণে সেই কালো ছায়া জেমসের কোনো ক্ষতি করতে পারে না। এবার দেখতে দেখতে জেমস সেখানে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন জেমসের ঘুম ভাঙে তখন সে তার সামনে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায়, যাকে এর আগে আমরা আরও 2বার দেখেছি। এই বাচ্চাটি আসলে এই গির্জার মধ্যেই আশ্রয় নিয়েছিল।
এবার জেমস তখন বাচ্চাটির কাছে জানতে চায় যে তুমি এতদিন কিভাবে সার্ভাইভ করেছ। বাচ্চাটি তখন জেমসকে তার হাতে থাকা একটি লাইট দেখায়। সে জেমসকে জানায় যে তার এই লাইটটিতে সোলার সিস্টেম রয়েছে। দিনের বেলা সে লাইটটিকে সূর্যের আলোতে চার্জ করে নেয় আর সারা রাত সে লাইটটিকে জ্বালিয়ে রাখে। এবার জেমস তখন সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে বাহিরে চলে আসে। আর বাহিরে যেহেতু এখন সূর্যের আলো ছিল, তাই এখন তাদের কোনো ভয় ছিল না। তো কিছুক্ষণ পর তারা রাস্তার কিনারে একটি ঘোড়া দেখতে পায়। জেমস তখন সেই বাচ্চাটির সাথে ঘোড়াতে চড়ে শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক যেমনটা লিউক তাকে বলেছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর জেমস একটি দেয়ালের মধ্যে 3 জন মানুষের ছায়া দেখতে পায়। আর এই 3 জন আর কেউ নয়, বরং পল, লিউক এবং রোজম্যারি। আর এই দৃশ্যের সঙ্গে সঙ্গে মুভিটি শেষ হয়ে যায়। আমি জানি এখন আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন এই কালো ছায়াগুলো কারা এবং তারা কোথা থেকে এলো, আর কেনই বা তারা মানুষদেরকে তাদের সাথে করে নিয়ে যাচ্ছিল। তো মুভির শেষ দৃশ্যে আমরা লিউক, পল এবং রোজম্যারির ছায়া দেখতে পাই। এর মাধ্যমে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে সম্পূর্ণ মুভিতে আমরা যেই সকল কালো ছায়াগুলোকে দেখতে পেয়েছিলাম, এই সমস্ত ছায়াগুলো ছিল গায়েব হয়ে যাওয়া মানুষদেরই। অন্যভাবে বলতে গেলে এটাকে আত্মা বলা যেতে পারে, কারণ আত্মারা যখন তাদের জগতে পৌঁছে যায় তখন তারা পৃথিবীর বাকি মানুষদেরকেও তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক এমনটাই হয়তো ঘটেছে মুভির গল্পে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ঘটনাটি শুরু হয়েছিল কোথা থেকে? মানে হঠাৎ করেই কেন আত্মারা তাদেরকে নিয়ে যাচ্ছিল? এবার এই ব্যাপারে বলতে গেলে মুভিতে তেমন কিছু বলা হয়নি, কিন্তু এই মুভির গল্পটি যেহেতু 1590 সালের একটি সত্য ঘটনার উপর নির্ভরশীল, আর ওই ঘটনার রহস্য আজ পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে, তাই হয়তো এই মুভির গল্পটিকেও ঠিক সেরকমভাবেই রাখা হয়েছে। এখন আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, আমরা সবসময় ছায়াময় এক বেড়াজালের মধ্যেই আবদ্ধ। কারণ পৃথিবীর সমস্ত কিছু যদি আমাদেরকে ছেড়ে চলেও যায়, এই ছায়া কিন্তু কখনোই আমাদের পিছু ছাড়বে না। তবে আমাদের এত কাছে ছায়া যদি আমাদের বিপক্ষে চলে যায় আর সেগুলো সত্যি সত্যি আমাদেরকে গ্রাস করতে চায়, তখন ভাবতে পারছেন কি যে আমাদের পরিস্থিতি কেমন হবে? আচ্ছা, সত্যি সত্যিই এমনটা ঘটলে আপনি কি করবেন? সেটা ভিডিওর নিচে থাকা কমেন্ট সেকশনে জানাতে পারেন।